ইরানের সস্তা ড্রোন দিয়ে ইউক্রেন পুড়াচ্ছে রাশিয়া, ব্যর্থ আমেরিকার দামি প্রতিরক্ষা ব্যবস্থা। কি আছে শাহেদ ড্রোনে? রাখাইনে 17 শহরের মধ্যে 14টি আরাকান আর্মির দখলে, চলছে রোহিঙ্গা নির্যাতন। আবারও কি রোহিঙ্গা ঢলের ঝুঁকিতে বাংলাদেশ? 26 সেকেন্ড পর পর কেঁপে উঠছে পৃথিবী, রহস্য কি? বড় কোনো বিপর্যয় আসছে কি? 60 বছরের বেশি গবেষণার পর কি জানতে পারলেন বিজ্ঞানীরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের তৈরি সস্তা শাহেদ ড্রোনই এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। এই শাহেদ বদলে দিচ্ছে এই যুদ্ধের গতি প্রকৃতি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে শুরু করে সীমান্তবর্তী ঘাটে সবকিছু জ্বলছে রাতের অন্ধকার ভেদ করে যাওয়া শত শত শাহেদ ড্রোনে। উড়ে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। আমেরিকার দেয়া দামি প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও এই আগ্রাসন ঠেকাতে হাঁপিয়ে উঠছে জেলেনস্কির সেনারা। প্রতিটি ড্রোন বানাতে রাশিয়ার খরচ লাখেরও কম, অথচ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুটতে ইউক্রেনের খরচ 60 গুণ বেশি। রণাঙ্গনের ভারসাম্য বদলে এসব সস্তা ড্রোন দেখিয়ে দিচ্ছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এখন অনেকাংশে ইরানের হাতে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানি প্রযুক্তিতে তৈরি সস্তা ড্রোনের দাপটে কাঁপছে ইউক্রেন। রাশিয়ার হাতে পৌঁছেই এসব ভয়ঙ্কর ড্রোন কিয়েভের জন্য পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। রাজধানী থেকে শুরু করে সীমান্তবর্তী সামরিক ঘাঁটি, কোথাও নিরাপত্তা নেই। শত শত ড্রোন আকাশে উড়ে গিয়ে ধ্বংস করছে শহর বন্দর, অচল করে দিচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্র। আমেরিকার দেওয়া বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও এসব ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। এর মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে ইউক্রেন যুদ্ধের মাঠে আসল গেম চেঞ্জার এখন ইরান। আর তেহরানের আবিষ্কার করা ড্রোনই এখন রাশিয়ার অন্যতম প্রধান হাতিয়ার। রুশ সমরাস্ত্র ভাণ্ডারে থাকা সবচেয়ে আলোচিত অস্ত্র হল শাহেদ ড্রোন। ইউক্রেন যুদ্ধের শুরুতে ইরান থেকে এগুলো আমদানি করা হলেও এখন রাশিয়ার ভেতরেই ব্যাপকভাবে উৎপাদন করা হচ্ছে। শাহেদ 131, শাহেদ 136 ও শাহেদ 238 নামের এই ড্রোনগুলোর প্রতিটি ভিন্ন ভিন্ন পাল্লা ও ভিন্ন ক্ষমতায় তৈরি। ট্যাঙ্ক বিধ্বংসী হামলায় ব্যবহার করা হয় ছোট আকারের ড্রোন। বড় ড্রোনগুলো কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সবচেয়ে বড় শাহেদ 238 ড্রোন একবারে বহন করতে পারে 300 কেজি পর্যন্ত বিস্ফোরক। ঘন্টায় 600 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই ড্রোন দিয়ে ইউক্রেনের গভীরে অবস্থিত শহরগুলোতেও অনায়াসে হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন প্রযুক্তি শুধুমাত্র রাশিয়ার হাতকে শক্তিশালীই করেনি, বরং বদলে দিয়েছে গোটা যুদ্ধক্ষেত্রের ভারসাম্য। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোন বহর পাঠানোর এই কৌশলের মূল লক্ষ্য হল ইউক্রেনের প্রতিরক্ষা খরচ বাড়িয়ে তোলা এবং সে দেশের জনগণের মনোবল ধ্বংস করা। রাশিয়া প্রথম দিকে ইরান থেকে ড্রোন কিন্তু এখন নিজস্ব কারখানায় ব্যাপক উৎপাদন শুরু করেছে মস্কো। প্রতিটি শাহেদ ড্রোন তৈরিতে রাশিয়ার খরচ হয় মাত্র 20 থেকে $50,000, অথচ সেগুলো প্রতিহত করতে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন তার প্রতিটির দাম পড়ে $30 লাখ বেশি। 2024 সালে ইউক্রেনে হামলার জন্য দৈনিক গড়ে 14টি করে ড্রোন পাঠাত রাশিয়া। এখন প্রতিদিন তারা 200-র বেশি ড্রোন পাঠায়। গত জুলাই মাসে এক রাতেই 700-র বেশি ড্রোন ইউক্রেনের দিকে ছোড়া হয়েছে, যা যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্র। তারা ইউক্রেনকে যে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে সেগুলো দিয়ে শাহেদ ড্রোনের ঝাঁক ঠেকানো প্রায় অসম্ভব, কারণ প্রতিটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র অত্যন্ত ব্যয়বহুল এবং পরিমাণেও সীমিত। এই সুযোগে দিনকে দিন হামলার পরিমাণ বাড়িয়েই চলেছে রাশিয়া। ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে সাধারণ ড্রোনে থেমে নেই প্রতিযোগিতা। দুই দেশই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত ড্রোন নিয়ে পরীক্ষা চালাচ্ছে। যুদ্ধক্ষেত্রে এসব ড্রোন যেন নিজে নিজেই লক্ষ্য বেছে নিতে পারে বা শত্রুর ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়, সেটা নিয়ে কাজ করছে মস্কো ও কিয়েভ। বর্তমান সময়ের লড়াই আর ট্যাঙ্ক, ফাইটার কিংবা ভারী কামানের উপর নির্ভরশীল নয়। যুদ্ধের ভবিষ্যৎ এখন সস্তা চালকবিহীন ড্রোনের হাতে। নতুন যুদ্ধ প্রযুক্তির এই মঞ্চে ইরান নিঃসন্দেহে উঠে এসেছে এক নতুন শক্তি হিসেবে। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।
মিয়ানমারের রাখাইন রাজ্য দখলের পথে বিদ্রোহী আরাকান আর্মি। মিয়ানমার সেনাবাহিনীকে পরাস্ত করে সেখানকার 17 শহরের মধ্যে 14টি দখল নিয়েছে আরাকানরা। বাকি অংশ শীঘ্রই দখলে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তারা। ওই অংশে ভারত ও চীনের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পও আছে। রাখাইন পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে গেলে এই অঞ্চলের ভূ রাজনীতিতে নানা বাক বদল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আরাকান আর্মি নিপীড়ন চালাচ্ছে এমন অভিযোগ জোরালো হচ্ছে। শঙ্কা দেখা দিয়েছে আবারও কি রোহিঙ্গা ঢলের ঝুঁকিতে বাংলাদেশ। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মিয়ানমারের পশ্চিম সীমান্তের রাখাইন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে আরও কয়েক ধাপ এগিয়ে গেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সব মিলিয়ে বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই রাজ্য। রাখাইনে ক্ষমতার পালাবদল শুধু মিয়ানমারের চলমান গৃহযুদ্ধেই নয়, আঞ্চলিক ভূরাজনীতিকেও নতুনভাবে রূপ দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 23 আগস্ট আল জাজিরার বিশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মিয়ানমারের সামরিক সরকার বিদ্রোহীদের দখল থেকে দেশের অন্যান্য অঞ্চলে কিছু কিছু অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হলেও রাখাইনে তা সম্ভব হয়নি। এরই মাঝে এই রাজ্যের 17টি শহরের মধ্যে 14টির নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত রাখাইন ও বাংলাদেশের পার্বত্য অঞ্চল একই সীমান্ত ভাগাভাগি করে। আল জাজিরা জানায়, রাখাইনের বাকি অংশ দখলে নেয়ার ঘোষণা দিয়েছে আরাকান আর্মি, যার মধ্যে রয়েছে রাজধানী সিত্তোয়ে সহ ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর প্রকল্প এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ কিয়াউকফিউ অঞ্চল। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় এই কিয়াউকফিউতেই আছে তেল ও গ্যাস পাইপলাইন এবং একটি গভীর সমুদ্র বন্দর। বিশ্লেষকরা বলছেন, আরাকান আর্মির সামনে এখন রাখাইনের বাকি অংশ দখলে নিতে সামরিক অভিযান পরিচালনার অনুকূল সুযোগ সৃষ্টি হয়েছে। এদিকে স্বায়ত্তশাসনের জন্য লড়াইরত আরাকান আর্মির বিরুদ্ধে ঐতিহাসিকভাবে আরাকান বলে পরিচিত রাখাইনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গুরুতর নির্যাতনের অভিযোগ দিন দিন জোরালো হচ্ছে। সব মিলিয়ে সেখানে মানবিক পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় আশ্রয়ের আশায় অনেক রোহিঙ্গা বাংলাদেশেও প্রবেশের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বিদ্রোহীদের ঘায়েল করতে এরই মাঝে রাখাইনে সব ধরনের পণ্য ও রসদ সরবরাহ বন্ধ করে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এতে করে রাখাইনে মানবিক সংকট আরও তীব্র হয়েছে। জাতিসংঘের মতে সেখানে বর্তমানে 20 লাখেরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। চারদিক থেকে ঘিরে ফেলা সিত্তোয়ে শহরেও আটকা পড়েছে হাজার হাজার মানুষ। এখন কেবল সমুদ্র ও আকাশপথেই সিত্তোয়েতে প্রবেশ সম্ভব। এ অবস্থায় আকাশপথে হামলা চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। এখানে পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাখাইনের ক্ষমতা বদল হলে বাংলাদেশ, ভারত ও চীনের সাথে ওই অঞ্চলের ভূরাজনীতিতে নানান রূপান্তর চোখে পড়বে। সব পক্ষই চাইবে নিজ নিজ স্বার্থ, প্রভাব ও ক্ষমতার নতুন সমীকরণ দাঁড় করাতে। সেটি কেমন হবে তার জন্য আরও কিছুকাল অপেক্ষা করতে হবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। আবারও রাশিয়ার উপর ক্ষেপলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন প্রশাসনকে 2 সপ্তাহের সময় বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে শান্তিপূর্ণ সমাধান না এলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, আমেরিকা নিষেধাজ্ঞার নেতিবাচক কোনো প্রভাব কি রাশিয়ার উপর পড়ে? এতে কি রাশিয়ার খুব একটা ক্ষতি হয়? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার উপর আবার বেজায় ক্ষেপলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পেরে, নাকি নোবেল পুরস্কার হাতছাড়া হয়ে যেতে পারে এই শঙ্কায়? বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কৃতিত্ব নিতে মরিয়া ট্রাম্প মাত্র 1 সপ্তাহ আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর আশাবাদী হয়েছিলেন। কিন্তু সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী না হওয়ায় এখন নতুন করে শুক্রবার আবারও পুতিন প্রশাসনকে দিলেন আলটিমেটাম। হুমকি দেন, আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ না হলে রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আমরা আরো 2 সপ্তাহ দেখব রাশিয়া এই যুদ্ধ নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে। সেটির জন্য আমি সত্যি 2 সপ্তাহ সময় দিতে চাই, কেননা এর উপর ভিত্তি করে আমি পরবর্তী পদক্ষেপ নেব। রাশিয়া শান্তিপূর্ণ সমাধানে কোনো পদক্ষেপ না নিলে আমি নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত নেব। হতে পারে এর দুটোই আমি প্রয়োগ করব। আবার এমনও হতে পারে এই যুদ্ধ নিয়ে আমি আর ভাববো না। এই শেষ বাক্যটি তিনি কেন বললেন? সত্যি কি হতাশ হয়ে পড়েছেন তিনি? যুদ্ধ বন্ধের কৃতিত্ব নিতে না পেরে, নোবেল পুরস্কার না পাওয়ার ভয়ে,
বিশ্লেষকরা বলছেন পুতিনের কাছে মার্কিন মোড়লগিরি অনেকটাই ম্লান, কারণ ইউক্রেন তার ভূখণ্ড ছাড়লে আর ন্যাটোর সদস্যপদ না নিলেই কেবল যুদ্ধবন্ধের শর্তে রাজি হবেন রুশ প্রেসিডেন্ট। তবে সে শর্তে রাজি নয় ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন রুশ প্রেসিডেন্টের যুদ্ধ বন্ধে দেওয়া শর্তে ইউক্রেন প্রেসিডেন্ট রাজি হলেই এই যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান আশা করা যায়। অন্যথায় ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপের কোনো হুমকি রাশিয়াকে থামাতে পারবে না। আবার অনেকের মতে ট্রাম্পের মন্তব্য নিয়ে অনুমান করা কঠিন, কারণ নিজের অবস্থান মুহূর্তেই বদলে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক নিয়ে যে আশা দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সে সম্ভাবনাও অনেকটাই কম, কেননা জেলেনস্কির সাথে বৈঠকে আগ্রহ নেই পুতিনের। তবে যুদ্ধের সমাধানে রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনা একমাত্র সমাধান বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়া আলোচনা থেকে বারবার সরে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ইউক্রেন প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধে একমাত্র সহজ উপায় আলোচনায় বসা, কিন্তু রাশিয়া যতক্ষণ যুদ্ধ শেষ করতে চাইবে না ততক্ষণ তারা আলোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আলোচনার বিষয়ে এখনো কোনো এজেন্ডা সেট করা হয়নি। এজেন্ডা প্রস্তুত হলেই রাশিয়া বৈঠকে বসবে, এজেন্ডার জন্য অপেক্ষা করছেন। তবে প্রেসিডেন্ট পুতিনের যোগ দেওয়ার বিষয়ে খুব একটা আশাবাদী নন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। 26 সেকেন্ড পর পর কেঁপে উঠছে পৃথিবী। আধুনিক প্রযুক্তি ও 60 বছরের বেশি গবেষণার পরেও এই কম্পনের রহস্যের কোনো কুল কিনারা করতে পারেননি গবেষকরা। এই কম্পন এতই মৃদু যে বিশেষ যন্ত্র ছাড়া সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। গবেষকরা বিভিন্ন মতবাদ দিচ্ছেন, কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। কি হতে পারে এর কারণ? এটি কি হতে পারে বড় কোনো কিছুর ইঙ্গিত? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। প্রতি 26 সেকেন্ড পর পর কেঁপে উঠছে পৃথিবী, কিন্তু 60 বছরের বেশি সময় ধরে গবেষণা করেও এই রহস্যের কুলকিনারা পাচ্ছেন না গবেষকরা। অনেকেই একে পৃথিবীর হৃদস্পন্দন হিসেবে আখ্যায়িত করছেন। এমনিতে পৃথিবী প্রতিনিয়তই কাঁপছে, তবে সেই কম্পনের মাত্রা বা পরিমাণ খুবই কম। কিন্তু এই স্পন্দন এত বেশি আলোচনায় রয়েছে কারণ এটি একটি নির্দিষ্ট সময় পর পর ঘটছে। স্পন্দনের এই রহস্যময় ঘটনা প্রথমে নজরে আসে 1960-এর দশকের শেষের দিকে। সে সময় ভূকম্পবিদরা একটি বিশেষ যন্ত্রে অস্বাভাবিক কম্পনের প্রমাণ পেতে শুরু করেন। পরে 1980-র দশকে মার্কিন ভূকম্পবিদ জ্যাক অলিভার এই কম্পন নিয়ে গবেষণা করে জানান পৃথিবীর ভেতর থেকে আসা এক ধরনের নিরবিচ্ছিন্ন সংকেতই আসলে এই 26 সেকেন্ডের পুনরাবৃত্তি তৈরি করছে। এনডিটিভির একটি প্রতিবেদন মতে কয়েক দশক ধরে বিজ্ঞানীরা এই কম্পন পর্যবেক্ষণ করলেও এখনো পুরোপুরি এর ব্যাখ্যা দিতে পারেননি। মানুষ সরাসরি এই কম্পন অনুভব করতে পারে না, কারণ এটি অত্যন্ত ক্ষুদ্র ও নিম্নমাত্রার। তবে ভূকম্পন পরিমাপক যন্ত্র, বিশেষ করে সিসমোগ্রাফে এটি স্পষ্টভাবেই ধরা পড়ে। পপুলার মেকানিক্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে পৃথিবীর যে কোনো স্থানে রাখা সিসমোগ্রাফ এই নিয়মিত কম্পন রেকর্ড করতে সক্ষম। অর্থাৎ পৃথিবীর গভীর থেকে যে সংকেত আসছে তা বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়ে। আমাদের দৈনন্দিন জীবনে চারপাশের শব্দ, যানবাহনের কম্পন কিংবা বাতাসের চাপের তুলনায় এই 26 সেকেন্ড পর পর আসা কম্পন এতটাই সূক্ষ্ম যে মানব শরীর তা ধরতেই পারে না, কিন্তু সংবেদনশীল বৈজ্ঞানিক যন্ত্রের কাছে এটি স্পষ্ট। এখনো পুরোপুরি নিশ্চিত না হলেও বিজ্ঞানীরা নানা ব্যাখ্যা দিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে এর একটি সম্ভাব্য কারণ আফ্রিকার পশ্চিম উপকূলে গিনি উপসাগরের ঢেউ ও সাগরের তলদেশের প্রতিধ্বনি। আবার কেউ কেউ মনে করছেন পৃথিবীর গভীরে মেন্টাল বা অভ্যন্তরীণ স্তরের কোনো প্রক্রিয়া থেকে এই কম্পন উৎপন্ন হচ্ছে। কেবিএস সিধুর একটি বিশ্লেষণ অনুসারে সমুদ্রতলের আগ্নেয়গিরি বা টেকটনিক প্লেটের সঞ্চালনও এই ঘটনার জন্য দায়ী হতে পারে। অনেক বিজ্ঞানী একে পৃথিবীর স্বাভাবিক ছন্দ বা প্রাকৃতিক স্পন্দন হিসেবে দেখছেন। এটি কোনো সতর্ক সংকেত নাও হতে পারে, তবে এখনও যেহেতু রহস্য উন্মোচন করা যায়নি, তাই অনেকে মনে করেন এর পেছনে গভীর ভূপ্রাকৃতিক কোনো ব্যাখ্যা রয়েছে যা আমরা পুরোপুরি বুঝতে পারিনি। প্রিন্স এর ব্যাখ্যায় এটি যেন আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী নিজেও এক জীবন্ত সত্তা, যার আপর এক ছন্দ রয়েছে। গবেষকরা এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাননি যে এই 26 সেকেন্ডের হৃদস্পন্দন পৃথিবীর ভূকম্পন, সুনামি বা জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত। বরং বিজ্ঞানীরা এটিকে পৃথিবীর অভ্যন্তরীণ স্বাভাবিক প্রক্রিয়ার একটি অংশ হিসেবেই দেখছেন। তবে রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত এ নিয়ে নানা অনুমান চলতেই থাকবে।
পৃথিবীর এই অদ্ভুত হৃদস্পন্দন একদিকে যেমন বিজ্ঞানীদের বিভ্রান্ত করছে, অন্যদিকে আমাদের কৌতূহল বাড়াচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক গবেষণার পরেও বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছেন না কেন পৃথিবী প্রতি ২৬ সেকেন্ডে এভাবে কাঁপে। হয়তো আগামী দিনের প্রযুক্তি ও গবেষণা এই রহস্য সমাধান করবে। ততদিন এটি থেকে যাবে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত অথচ নীরব বিপ্লবের মতো এক প্রাকৃতিক বিস্ময়। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য মন্ত্রিসভার সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প। শুক্রবার এই নেতা জানান, ইসরায়েলের সহিংসতার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রিসভাকে রাজি করাতে ব্যর্থ হওয়ায় সহকর্মীদের প্রতিরোধের মুখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। পদত্যাগের পর তার দল নিউ সোশ্যাল কন্ট্রাক্টের সব মন্ত্রী ও রাষ্ট্রীয় সচিব সংহতি প্রকাশ করে তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে দাঁড়ান। এদিকে বন্দীদের মুক্তি ও গাজায় যুদ্ধ বন্ধ করতে অবিলম্বে আলোচনা শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু গাজা নগরী দখলের উদ্দেশ্যে এলাকাটিতে সামরিক অভিযান আরো তীব্র করেছে ইসরায়েল। শনিবার ভোর থেকে গাজায় হামলা চালিয়ে আরো ৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, যাদের মধ্যে ৩৭ জনই গাজা নগরীর। এর আগে যুদ্ধবিরতির জন্য হামাস যদি ইসরায়েলের শর্ত মেনে না নেয় তাহলে গাজা ভূখণ্ড ধ্বংস হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাদস। দর্শক, ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।